আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাই ইজি পড়ালেখা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আফনান হোসেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদেরকে ইজি পড়ালেখা একটা কমিটমেন্ট দিয়েছিল যে তোমাদেরকে নিয়ে একটা জার্নি করবে, যে জার্নিটা হবে গোল্ডেন এ প্লাসের জার্নি এবং অ্যাডমিশন নিশ্চিতের জার্নি। তার ধারাবাহিকতায় আজকে ইজি পড়ালেখা তোমাদের জন্য নিয়ে এসেছে তোমাদের বাংলা বইয়ের খুবই একটা প্রসিদ্ধ গল্প গন্তব্য কাবুল। সে গল্পের শব্দে শব্দে বিশ্লেষণ এবং লাইন বাই লাইন ব্যাখ্যা নিয়ে সমৃদ্ধ এবং দুর্দান্ত একটা স্লাইড দেখতে পাচ্ছ। আমরা যে গন্তব্যে কাবুল আজকে পড়বো, সে গন্তব্যে কাবুলের লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। এই লেখকের সাথে তোমরা অবশ্য পরিচিত আছো, তোমরা দাখিল অথবা এসএসসিতে পড়েছো এই সৈয়দ মুজতবা আলী সম্পর্কে। তার একটা লেখা গল্প ছিল যেটা ছিল ভ্রমণ কাহিনী নিয়ে, প্রবাস বন্ধু নামক সে বিখ্যাত রহমানের গল্পটা। এখানেও তিনি হচ্ছে বিশ্বকে জানার কৌতূহলে কাবুলের উদ্দেশ্যে রওনা হয়ে তার ভ্রমণ নিয়ে আলাপ আলোচনা করেছেন। সেই কাবুলের মানুষদের রুচিবোধ মানসিকতা সম্পর্কে তিনি বর্ণনা করেন। এখানে বিভিন্ন সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তিনি অভিজ্ঞতা লাভ করে সেটাকে খুবই রসিকতার সহিত সবার সম্মুখে তিনি তুলে ধরেছেন। আমরা এখন চলে যাব হচ্ছে লেখক পরিচিতির পর পুরোপুরি সম্পূর্ণ একেবারে গল্পের ভিতরে। যদি আমরা বলে রাখি যে মুজতবা আলী তিনি ছিলেন বহু ভাষাবিদ, সাহিত্যিক, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, রম্য রচনা, প্রবন্ধ সহ নানা ধরনের তিনি রচনা করে গিয়েছেন। তার রচনায় কৌতুক তীক্ষ্ণ পর্যবেক্ষণ, সমাজ সংস্কৃতি, মানুষের মনের অনুভূতি এই সবগুলো মিশ্রিত ছিল, যেগুলো আমরা এই গল্পের ভিতরে পেতে যাচ্ছি। আসো আমরা দেখি তিনি গল্পটা কিভাবে শুরু করেছেন। তিনি বলেছেন, চাঁদনি থেকে 9 শিকে দিয়ে একটা শার্ট কিনে নিয়েছিলাম। অর্থাৎ চাঁদনি মানে হচ্ছে কলকাতার মার্কেট, সেখান থেকে তিনি 9 শিকে অর্থাৎ 1 শিকে দামে হচ্ছে 25 পয়সা বা 4 আনা, সেখান থেকে তিনি 9 শিকে দিয়ে একটা শার্ট কিনে নিয়েছে। তখনকার দিনে বিচক্ষণ বাঙালিদের জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি নিতান্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। অর্থাৎ ইউরোপিয়ান থার্ড হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কোর্স, যেখানে হাওড়া স্টেশন অর্থাৎ হচ্ছে ইউরোপিয়ানদের জন্য একটা বরাদ্দ ট্রেনের বগির কথা বলা হয়েছে ইউরোপিয়ান থার্ড। এখানে শুধু ইউরোপিয়ানরা বসতে পারতো। এই ট্রেনের বগিতে ইউরোপিয়ানদের জন্য নির্দিষ্ট এই ইউরোপিয়ান থার্ডে তারা বসতো ইউরোপীয়রা। এরপরে তিনি বলতেছেন যে হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক পেরেঙ্গি হেঁকে বলল এটা ইউরোপিয়ানদের জন্য। যেহেতু এটা ইউরোপিয়ান থার্ড, একটা দ্বিতীয় শ্রেণীর কোর্স হচ্ছে ট্রেনের বগি একটা, সেই ইউরোপিয়ানদের থার্ডটা তিনি বর্ণনা দিতেছেন যে পিরিঙ্গিটা, যে পিরিঙ্গি হচ্ছে ফরাসি বা হচ্ছে ইউরোপিয়ান। সে বলতেছে এটা তো আমাদের জন্য, মানে ইউরোপিয়ানদের জন্য। তখন উনি গাগ গাগ করে বললুম, ইউরোপিয়ান তো কেউ নেই, চলো তোমাতে আমাতে গাড়িটা কাজে লাগায়। এখানে লেখক খুব বিচক্ষণতার একটা প্রকাশ ঘটিয়েছে। তিনি তখন বলে নাই যে ইউরোপিয়ানদের জন্য তো কি হয়েছে আমিও উঠি। তিনি বলছে যে এটা যেহেতু খালি, তুমি আমি এই গাড়িটা কাজে লাগাই। এক তুলনামূলক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলাম, বাংলা শব্দের অব্যদেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃতি হয়, ইংরেজি শব্দের পাগদেশে জোর দিয়া কথা বলিলে সাইভি ইংরাজি হয়। অর্থাৎ সিলে বলে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো সব পাপ ঢাকা পড়ে যায়। এখানে তোমরা যে আন্ডারলাইন দেওয়া আছে এটা তোমরা ভালো করে পড়বা, যাতে এমসিকিউ আসলে এমন হচ্ছে এক কথায় প্রকাশ আসলে অথবা ক অথবা খ এর প্রশ্নে তোমরা উত্তরটা দিতে পারো। আমরা তোমাদের জন্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আন্ডারলাইন করেছি। তিনি বলছে যে বাংলা শব্দের অব্যদেশ অনুস্বার যোগ করিলে সংস্কৃতি হয়ে যায়, আর ইংরেজি শব্দের শুরুতে যদি জোর দিয়ে একটু কথা বলে তাহলে সেটা সাইভ ইংরাজি হয়। তিনি কেন এটা করছে? লেখকের মত হচ্ছে প্রথম অক্ষরে জোর দিয়ে ইংরেজি উচ্চারণ অনেকটাই খারাপ রান্না, স্বাদ পরিবর্তন করতে প্রচুর মরিচ ব্যবহার করে। তো যার কারণে যে রান্নাটা খারাপ মরিচের ঝালের কারণে বোঝা যায় না। তেমনি তিনি ইংরেজি ভাষার খারাপ উচ্চারণ যাতে না বোঝা যায় এজন্য শুরুতে জোর দিয়ে বলেছে, যাতে তিনি বুঝাতে পারে যে আমিও একজন ইউরোপিয়ান। কারণ উনি এখন ইউরোপিয়ানদের যে থার্ড নামক
ওই বগিতে উঠতেছে, ইউরোপিয়ানকে বোঝাতে চাচ্ছে যে আমিও একজন ইউরোপিয়ান। সোজা বাংলা এরও নাম গাক গাক করে ইংরেজি বলা। পিরঙ্গি তালতলার নেটিভ। এখানে তালতলার নেটিভ বলতে হচ্ছে তালতলা হবে এখানে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশরা ভারতীয়দের নেটিভ বলে অবহিত করত। মানে যারা স্থানীয় তাদেরকে বলা হয় নেটিভ। কাজে আমার ইংরেজি শুনে বাড়ি খুশি হয়ে জিনিসপত্র গোছাতে শুরু করলো, সাহায্য করলো। সে মনে মনে ভাবলো এও মনে হয় আমার মতো একজন ইংরেজ লোক, ইউরোপিয়ান। সে ওই শব্দের শুরুতে জোর দিয়ে বলেছে, যার কারণে এটা ইংরেজির মতো বোঝা গিয়েছে। কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎস ক্রমে চুপসে আসছিল। এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিলাম। লেখক বলতেছে যে আমার ভ্রমণের যে উৎসাহটা সেটা আস্তে 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 কমে যাচ্ছে, কারণ আমি কিছু ভাবার ফুরসত পাইনি, অর্থাৎ সুযোগ পাইনি আমি। ফুরসত মানে হচ্ছে সুযোগ, কোনো কিছু ভাবার সেই লেখক সুযোগ পায়নি। তার জামা কাপড়, এরপরে অন্যান্য যে আসবাবপত্র একটা সফরে যাওয়ার জন্য প্রয়োজন, সেগুলো গোছাতে গোছাতে তিনি অন্য কিছু ভাবার সুযোগ পায়নি। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপুরুষজনিত। মনে হলো আমি একা। দেশ ত্যাগের ফলে তার মন খারাপের আর্দ্র অনুভূতি প্রকাশ পেয়েছে এখানে, যে আমি একা। আহা, আমার সাথে তো কোনো লোক নেই। আমি আমার দেশ থেকে একজন একাই আসতেছে। পেরিঙ্গি লোক ভালো, পেরিঙ্গিটি লোক ভালো। পেরিঙ্গি বলতে বোঝানো হয়েছে সেই ইউরোপিয়ান ওই লোকটা। আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, এত মনমরা হলে কেন? গোয়িং পার, দূরে যাচ্ছ? গোয়িং পার মানে হচ্ছে দূরে যাচ্ছ, তাকে জিজ্ঞাসা করতেছে, যেহেতু ইউরোপিয়ান সে ইংরেজিতে প্রশ্ন করতেছে, গোয়িং পার দূরে যাচ্ছ? দেখলুম বিলিতি কায়দা জানে, হোয়ার আর ইউ গোয়িং না বলে সে বলল গোয়িং পার। এটাকে বিলিতি কায়দা বলা হয়। তাই সে যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো, তাতেও লাভ হলো। সন্ধ্যা হতে না হতে সে প্রকাণ্ড এক ছুবড়ি খুলে বলল তার প্রিয়াসে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গী দিয়েছে এবং তাকে নাকি একটা পুরা দস্তর পল্টন পোষা যায়। সন্ধ্যা যখন হলো, তারা তো ট্রেনের বগির মধ্যে, সেই ইউরোপিয়ান থার্ডের মধ্যে। তখন হচ্ছে সে সাহেব, যিনি হচ্ছে পেরিঙ্গি, তখন পেরিঙ্গি কি করতেছে, পেরিঙ্গি তার সাথে আলাপচারিতা শুরু করলো একেবারে পুরো দমে। তখন সে বলতেছে আমার প্রিয়া সে, অর্থাৎ আমার প্রেমিকা আমাকে একটা ডিনার তৈরি করে দিয়েছে, খাওয়ার একটা আয়োজন তৈরি করে দিয়েছে, এবং এমন আয়োজন করছে যে আয়োজনে পুরা দস্তর পল্টন, অর্থাৎ একটা সৈন্যদল পোষানো যাবে, এত বেশি আমাকে খাবার তৈরি করে দিয়েছে। অর্থাৎ এত বেশি খাবার আছে যা একটা সৈন্যদল খেতে পারে। এখানে হবে খেতে পারে। দেখো, এরপরে লেখক বলতে চায়, আমি আপত্তি জানিয়ে বললাম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্ত নেটিভ বস্তু। আপনারগুলো তো প্রিয়াসে দিয়েছে, আমারগুলো একেবারে নিতান্ত নেটিভ। এগুলো একেবারে স্থানীয়, যেগুলো স্থানীয় পাওয়া যায় সে খাদ্যগুলায় আমার। হয়তো বড্ড বেশি ঝাল। খানিকক্ষণ তর্কাতর্কির পরে স্থির হলো সব কিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে তারা ভোজন করবে। অর্থাৎ ডিভিশন করে, ব্রাদারলি ডিভিশন হচ্ছে আলকাত্র করে তারা ভোজন করবে। আলকাত্রটা হচ্ছে একটা তালিকা থাকবে যে যার যেটা মন চাইবে সে সেটা খাবে। তখন সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে লাগলো। তারা যখন তর্ক বিতর্ক করা শুরু করলো যে না আপনি আমারটা খাবেন, আমার আছে, আপনারটা আমি খাওয়া লাগবে না, তখন তারা একটা সিদ্ধান্তে আসলো যে না, আমাদের এই ভোজনটা হবে আলকাত্র ভোজন, অর্থাৎ যে যার খুশি তাই খাবে। অর্থাৎ আপনারগুলো আমি বাহির করি, আমারগুলো বাহির করি। এমন প্রথমেই সাহেব, অর্থাৎ হচ্ছে পেরিঙ্গিটি তার খাবারগুলা বের করতে লাগলো। তখন ওই যে যিনি আছে লেখক, সে সৈয়দ মুস্তফা আলী বলতেছে যে আমি এগুলো দেখে আমার চোখটা জমে যেতে লাগলো, অর্থাৎ আমি অবাক হতে লাগলাম। পেরিঙ্গি ভদ্রলোকটি তার প্রিয়তমার তৈরি খাবারগুলা বের করেছিলেন। তখন লেখক তার সঙ্গে থাকা জাকারি স্ট্রিটের খাবার সাথে তার কোনো ধরনের পার্থক্য না দেখতে পেয়ে অবাক হন। অর্থাৎ তিনি বলেছেন যে আমার প্রিয়তমা, পিয়াসে, প্রেমিকা আমাকে খাবারগুলো তৈরি করে দিয়েছে। আর লেখক বলছে আমার এগুলো একেবারে নেটিভ, নিতান্ত, মানে স্থানীয়, এখানে পাওয়া যায় এরকম আমার খাবার। আপনারগুলো তো তাহলে তৈরি করে দিয়েছে আপনার পিয়াসে, আমার তো পিয়াসে নেই, আমারগুলো আমায় জাকারি এস্টেট থেকে নিয়েছে। সে শিকাবাব, লেখক বলতেছে যে সেই শিকাবাব, অর্থাৎ যে শিকাবাবটা
লেখক নিয়েছে সেই কাবাবটাই পিরিঙ্গি বাইর করতেছে, সাহেব বাইর করতেছে, সে ইউরোপিয়ান ব্যক্তিটা বাইর করতেছে, সে ঢাকায় পরোটা, মুরগি মুসল্লম, আলু গোস্ত, আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া এস্টেট থেকে। অর্থাৎ কলকাতার একটি স্থান যেটার নাম হচ্ছে জাকারিয়া এস্টেট। এই জাকারিয়া এস্টেটে হচ্ছে খাবার পাওয়া যায়, ভোজনের জন্য সব ধরনের খাবার পাওয়া যায়। এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা। এবার যখন লেখক বাইর করবে আলকাত্র ভোজনের জন্য, যে যার মন চাইবে সেটা খাবে, এটার জন্য যখন বাহির করবে হচ্ছে লেখক, তখন লেখক ভাবতেছে যে সাহেবের চক্ষু স্থির হবে, আমার সাথে তো সব খাবার মিলে যাবে। সাহেব যা যা বাইর করেছে তাই তার ব্যাগের ভিতরে আছে, ওই লেখকের ব্যাগের ভিতর আছে। পিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো। এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাবও নয়, শিক কাবাব বাহির হচ্ছে, আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয়। আমি বললাম, ব্রাদার আমার পিএসএ নে এসব জাকারিয়া এস্টেট থেকে কেনা, আপনার এগুলো তো আপনার পিএসএ বানিয়ে দিয়েছে, আমারগুলো কোনো পিএসএ দেয় নাই, এগুলো হচ্ছে জাকারিয়া এস্টেট থেকে কিনা। কিন্তু সব তো একই হয়ে যাচ্ছে, একদম হুবহু একই স্বাদ। সাহেব খায় আর আনমরে বাইরের দিকে তাকায়, তখন সাহেব ভাবে এগুলো তো আমার পিয়াসে তৈরি করে নাই, এগুলো হয়তো জাকারিয়া এস্টেট থেকেই পিয়াসে কিনেছে। তো তিনি আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে। আমারও আবসা আবসা মনে পড়লো, যখন সওদা কিনছিলাম, তখন যেন এক গাব্দ গন্দা ফিরিঙ্গি ম্যামকে, হয়তো এটিই ছিল ফিরিঙ্গির প্রেমিকা, হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি। অর্থাৎ এখানে লেখক বলতেছে, আমি যখন জাকারিয়া এস্টেট থেকে এই ভোজনগুলো কিনতেছি, তখন দেখছিলাম একজন গবদা গন্দা পিরিঙ্গি ম্যাম, যে ইউরোপিয়ান ম্যাম, সেও এগুলো কিনতেছে আমার থেকে, আমি যেগুলো কিনতেছি সে হয়তো সেটাই হচ্ছে পিয়াস, হচ্ছে কার, ওই সাহেবের হয়তো পিয়াসে ছিল, যে পিয়াসের কথা বলতেছে। তখন পিরিঙ্গিকে বলতে যাচ্ছিলাম যে তার পিয়াসের একটা বর্ণনা দিতে, কিন্তু থেমে গেলাম। এখানে লেখক তার মনে উদয় হলো যে সে হতে পারে তার পিয়াসে, যদি বর্ণনাটা মিলে যায়, যে তার যে বৈশিষ্ট্য শরীরের গঠন সেগুলো যদি মিলে যায়, তাহলে লেখক নিশ্চিত হতে যে না, সেটাই ছিল তার পিয়াসে। এখন লেখক বলতেছে, ভোর কোথায় হলো মনে নেই, জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। এখানে তোমরা আন্ডারলাইন করে রাখবা, তোমাদের এমসিকিউ আসতে পারে যে কোন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না, সেটা হচ্ছে জুন মাসের। এখন গৌরচন্দ্রিকা মানে হচ্ছে পূর্বাভাস দেওয়া, অর্থাৎ জুন মাসে যে গরমটা পড়ে সেটার আগে পূর্বাভাস দেয় না, পূর্বাভাস না দিয়ে হঠাৎ গরম শুরু হয়ে যায়। আমরা এটা বোঝার জন্য যে বৃষ্টিপাতের সময় যে বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস দেয়, বিজলি দেওয়া, বিজলি চমকানো, এরকম, এরপরে আকাশে মেঘলা মেঘলা ভাব দেখানো, একটা যে বৃষ্টি আসার পূর্বাভাস হয়, তেমনি মাসে গরম আসার কোনো পূর্বাভাস জুন মাসে অন্তত হয় না। লেখক এটাই বুঝাতে চাচ্ছে। এখন ব্রেখায় আসো, তীব্র গরমে জীবনে প্রথমবারের মতো প্রকৃতির এই অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়ে লেখক এভাবে তার অনুভূতি ব্যক্ত করেন। এবার লেখক বলতে চাই, 7টা বাজতে না বাজতে চট করে টেরছা হয়ে গাড়িতে ঢুকে আর বাকি দিনটা কি রকম করে কাটবে তার আভাস তখনও দিয়ে দেয়। অর্থাৎ গরম তো পূর্বাভাস দেয় না, এখন টেরছা মানে বাঁকা হয়ে রোদ আসে, গাড়িতে ঢুকতেছে, আর বাকি দিনটা যে কিভাবে কাটবে সেটা তিনি 7টা বাজেই বুঝতে পারছেন। কারণ তখন ওই যে আভাসটা দেয় সেটা হচ্ছে তীব্র তাপদাহ। 7টা বাজে তিনি বুঝতে পারছে গাড়ির ভিতরে প্রচণ্ড তাপ আসতেছে, পুরো দিনটা কেমন তাপের হবে। গাড়ি যেন কালো এতে ঊর্ধ্বশ্বাসে ছুটে কোনো গতিকে রোদ্দুরে তলবিচুকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় জিরাবে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে কালো হাত মানে হচ্ছে দ্রুত ক্লাসিক শিল্পী, ঊর্ধ্বশ্বাসে ছুটছে, গাড়িটা এতটাই নিয়ন্ত্রিক আর শৈল্পিকভাবে চলছে, মনে হচ্ছে সেজন্য শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করছে, কোনো গতিকেই রুদ্রে তবল ছিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় জিরাবে। এবার এরপরে লেখক বলতেছে, গাড়ির গতি এতটাই দ্রুত যেন রদ্দুর তবলার মতো ছন্দে ছুটছে, আর শেষে গন্তব্যে গিয়ে যাবে শান্ত হয়ে। অনেক দ্রুত এই গাড়িটা ছুটতেছে সেই 7টার দিক থেকে। ভোর হয়ে গেল, আগের দিন সে উঠল সন্ধ্যাবেলায়,
এরপরে ভোর হলো, পরের দিনের কাহিনীটা লেখক বর্ণনা করতে চায়। আর রোদ্দুরও চলছে, সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে, অর্থাৎ তবলার তীব্র গতির মতো রোদের উত্তাপও বেড়ে চলছে। আমি তোমাদেরকে বলবো, তোমরা হচ্ছে নোট করো আমাদের এই ব্যাখ্যাগুলা, অথবা তোমরা হচ্ছে ক্লু দিয়ে রাখো, অথবা স্ক্রিনশট রাখতে পারো আমাদের এই লাইন বাই লাইনের ব্যাখ্যাগুলার। তাহলে তোমরা পরবর্তীতে দেখার ক্ষেত্রে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এরপর লেখক বলছে, সে পাল্লায় প্যাসেঞ্জারদের পান যায়, যে এতটা উত্তাপ ও বেড়ে চলছে, সে পাল্লায় প্যাসেঞ্জারদের পান যাবে যাবে মনে হচ্ছে। গাড়ির ঊর্ধ্বগতি আর রোদের তীব্রতায় পাল্লার পান যায়। গাড়ি এর মাঝে আবার বোল পেরিয়ে নিয়েছে, মানে বেশ পেরিয়ে নিয়েছে, মানে যাত্রীদের পরিবর্তন হয়েছে গাড়ির মাঝে। দাড়ি লম্বা হয়েছে, এবার টিকি খাটো হয়েছে। এখানে দাড়ি লম্বা হয়েছে বলতে গাড়ির ভিতর তিনি যখন চলছে, যাইতেছে, তখন মধ্যখানে কিছু মানুষ উঠেছে যারা হচ্ছে মুসলমান যাত্রী। আর টিকি খাটো হয়েছে, হিন্দু যাত্রী কমে গিয়েছে। নাদুস নুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বৈঠে আর শোনা যায় না। তিনি তো কলকাতা থেকে উঠেছে। এখন কলকাতা হচ্ছে ভারত, সে ভারত থেকে যখন তিনি পাকিস্তানের দিকে যাচ্ছে, তখন দাড়ি লম্বা হয়েছে, মুসলমান যাত্রী বেড়ে গিয়েছে, হিন্দু যাত্রী কমে গিয়েছে। সেটাই বোঝাচ্ছে। মিষ্টভাষী ব্যবসায়ীদের যাত্রীদের দেখা যাচ্ছে না, অর্থাৎ ভারত থেকে পাকিস্তানে তিনি চলে যাচ্ছে। এই কারণেই তিনি বলছে যে বেশ একটা যাত্রীদের পরিবর্তন হয়েছে, বোল পেরিয়ে নিয়েছে আর কি। দাড়ি লম্বা হয়েছে, অর্থাৎ মুসলমান যাত্রী বেড়েছে, টিকি খাটো হয়েছে, হিন্দু যাত্রী কমেছে। এখানে যেহেতু এটা পাকিস্তান মুসলিম অধ্যুষিত এলাকা, ওই কারণে এটি বুঝিয়েছে। এখন তিনি বলতেছে, এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলতা রাউডা, পাঞ্জাবিদের তবি আসি, আর শিখ সর্দারজিদের জালান্দ জাল বন্ধ দাড়ির হরেক রকম বাহার। এখন ঘন ঘন দাড়ি দেখতেছে তিনি। সামনে বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন। তিনি বলতেছে, গোয়িং পার নয়, সোজাসুজি কহা যাইগো। আমি ডাবল তাসলিম অভিবাদন করে সবিনয় উত্তর দিলুম, ভদ্রলোক ঠাকুরদাস বয়সী। ভদ্রলোক সে যে সর্দারজি, সে সর্দারজি কোন বয়সী? আপনি এখানে উত্তর দিবেন হচ্ছে ঠাকুরদার বয়সী। প্রথমে বলে রাখি, এখানে সর্দারজি বলতে হচ্ছে, এই গল্পে আমরা এখন পাকিস্তানে যে যার সাথে লেখকের কথোপকথন দেখব, সেটা হচ্ছে সর্দারজির সঙ্গে। এর আগে আমরা ভারতে সে কলকাতা স্ট্রিট থেকে যাকে পেয়েছি, সে ছিল পিরিঙ্গি, অর্থাৎ সাহেব ছিল। আর এ হবে সর্দারজি। এই সর্দারজিকে আমরা, সর্দারজির চরিত্র আমরা দুটা পাবো এখানে। এখানে দুইটা সর্দারজি আছে। এক সর্দারজি আছে এই পাকিস্তানের সর্দারজি, আরেকটা হচ্ছে এটাকে আমরা বুড়ো সর্দারজি বলবো। আরেকজন সামনে আমরা পাবো, সে হচ্ছে শিখ সর্দারজি, অর্থাৎ গাড়ি চালক, রাতকানা। আর এই বুড়ো সর্দারজির বৈশিষ্ট্য হচ্ছে তিনি বিচক্ষণ এবং অভিজ্ঞতা সম্পন্ন। আর শিখ সর্দারজি যাকে আমরা পাবো সামনে, তিনি হচ্ছে তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি রাতকানা। এখন আসেন, এরপরে বলতেছে, আর জবর জঙ্গ দাড়ি গোপের ভিতর অতি মিষ্ট মোলায়েম হাসি। এখানে সর্দারজির আন্তরিকতা ফুটে উঠেছে, তাই তিনি সোজাসুজি প্রশ্ন করে বসেছেন। জিজ্ঞাসা করলেন, পেশওয়ারের কাউকে চিনি? অর্থাৎ পাকিস্তান পেশওয়ারে অবস্থিত যে স্টেশন আছে, সেখানের কাউকে চিনি কিনা। সর্দারজি বললেন, চিন্তার কারণ নেই, কেননা সে স্টেশন সাধারণত বাঙালি নামে না, তাই আপনাকে দেখি ওই যে আমরা এখান থেকে পড়ি। জিজ্ঞাসা করলেন এই যে না, তিনি সর্দারজি তখন তাকে জিজ্ঞেস করলেন যে, পেশওয়ারে কাউকে কি তুমি চিনো? তুমি যে পেশওয়ার যাইতেছ, পাকিস্তানে পেশওয়ার লেখক যাইতেছে, এখন পাকিস্তানে আছে, আগে ভারতে ছিল। তো পেশওয়ারে যে যাইতেছে, এখন কেউ কি কাউকে কি তিনি চিনে? তখন তিনি বললেন, বন্ধুর আছে স্টেশনে আসবেন, বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, তবে তাকে কখনো দেখিনি। তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে, একটা আমার মাঝে চিন্তা আছে, এই বন্ধুর বন্ধু আমাকে কিভাবে চিনবেন, আমি তো কখনো, সে তো আমাকে দেখে নাই। তখন সর্দারজি তাকে হেসে বললেন, কিছু ভয় নেই, পেশোয়ারি স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না। অর্থাৎ বাঙালি তো আর এক গাড়ি নামবে না, বন্ধুর বন্ধু জানবে যে বাঙালি থেকে একজন লোক আসতেছে, আর তোমাকে চিনা লাগবে না, তোমাকে দেখলেই তিনি বুঝে নেবে যে এই হচ্ছে সেই মানুষটা, যে হচ্ছে আমার বন্ধুর বন্ধু। সর্দারজি বললেন, চিন্তার কোনো কারণ নেই, কেননা সেখানে স্টেশনে সাধারণত বাঙালি নামে না, তাই আপনাকে দেখে বন্ধুর বন্ধু চিনতে পারবে। আপনি 2 মিনিট সবর করলে তিনি আপনাকে ঠিকও খুঁজে পাবেন। কয় মিনিট সবর করলে? 2 মিনিট সবর করলে। তখন তিনি বললেন, তা তো বটেই, তবে কিনা শার্ট পরে এসেছে।
অর্থাৎ শার্ট প্যান্ট তো সাধারণত বাঙালির পোশাক নয়, তো তিনি আমাকে কিভাবে চিনবেন, এটা জিজ্ঞেস করতেছে সর্দারজিকে, বুড়ো সর্দারজিকে, যিনি পাকিস্তানের। সর্দারজি এবার অট্টহাস করে বললেন, শার্টে যে 1 ফুট জায়গায় ঢাকা পড়ে, তা দিয়ে মানুষ মানুষকে চিনে নাকি? বাঙালির পোশাক তো হচ্ছে লুঙ্গি আর হচ্ছে পাঞ্জাবি, এই দুটা। এখন আমি তো পরে এসেছি শার্ট প্যান্ট, এখন আমাকে কিভাবে চিনবে? এটাই ছিল সর্দারজির নিকট প্রশ্ন। এখন সর্দারজি তখন তাকে বলল, শার্টে যে 1 ফুট জায়গা পড়ে, তাই দিয়ে মানুষ মানুষকে চিনে নাকি? ব্যঙ্গ করে বললেন, ব্যক্তির পোশাক ও বাহ্যিক চেহারা দিয়ে তার প্রকৃত পরিচয় চরিত্র বিচার করা উচিত নয়। তখন লেখক বললেন, আমি আমতা আমতা করে বললুম, তা তো নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো, কারণ ধুতি পাঞ্জাবি হচ্ছে বাঙালির পোশাক। আমি আগেও বললাম যে ধুতি পাঞ্জাবি বাঙালির পোশাক। সর্দারজিকে হারাবার উপায় নেই, বললেন, এই তো তাজ্জব কি বাত, পাঞ্জাবি পরলে বাঙালি চেনা যায়? আমি আর এগুলাম না। তখন সর্দারজিকে তিনি দেখতেছেন না, আমি যতই কথা বলবো তিনি তার বিপরীতে একটা যুক্তি দাঁড় করাবে। আমি যখন বললাম যে ধুতি পাঞ্জাবি পরলে ভালো হতো, তখনও তিনি একটা যুক্তি দাঁড় করিয়েছেন। আমি যখন বললাম যে আমি শার্ট পরেছি, তখনও সর্দারজি একটা যুক্তি দাঁড় করিয়েছেন। তখন লেখক আর আগাই নাই। লেখক বলতেছে যে পাঞ্জাবি, পাঞ্জাবির অধিবাসী ও পাঞ্জাবি কুর্তে কি তফাৎ, সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরো বোকা বানিয়ে দেবেন। তার চেয়ে বরঞ্চ উনি কথা বলুন, আমি শুনতে চাচ্ছি। জিজ্ঞাসা করলাম, সর্দারজি, শেরওয়ার বানাতে কগজ কাপড় লাগে? বলেন, দিল্লিতে 3.5। এটা কিন্তু আপনি দাগায় রাখেন, তুমি দাগায় রাখো এখানে। দিল্লিতে 3.5, 3.5 লাগে সেলোয়ার বানাতে, 3.5 লাগে। দিল্লিতে কত গজ কাপড় লাগে? 3.5। জলান্ধর অর্থাৎ পাঞ্জাবের একটি রাজ্য, সেটা হচ্ছে পাঞ্জাবটা ছিল হচ্ছে পাকিস্তানের, ওখানে তিনি বলতেছে 4.5। সালোয়ার যদি পাঞ্জাবে ছিলাই, পাঞ্জাবের মানুষরা 4.5 গজ দিয়ে চিলায়, লাহোরে 5.5 দিয়ে, আর লাল সময় 6.5 দিয়ে, রাউলপিন্ডিতে 7.5 দিয়ে, তারপর পেশোয়ারের এক লম্বে 10.5, খাস পাঠান মূল্য কোহাট খাইবারে পুরা থান, এখানে থান হবে, পান হবে না, হচ্ছে থান হবে, অর্থাৎ 20 গজ কাপড় লাগে পুরো থান। কোথায় সালোয়ার বানাতে 20 গজ কাপড় লাগে? তোমরা বলবা যে পাঠান মূল্য কোহাটে। এখানে স্থানভিত্তিক সাংস্কৃতিক অর্থনৈতিক ভিন্নতা তুলে ধরেছেন বুড়ো সর্দারজি। লেখকও তুলে ধরার চেষ্টা করছেন যে বুড়ো সর্দারজি যেভাবে স্থানভেদে সাংস্কৃতিক অর্থনৈতিক ভিন্নতা তিনি উত্তর দিয়েছেন। হ্যাঁ, তা আবার খাকিং শাটিং দিয়ে বানানো, অর্থাৎ বিশেষ এক ধরনের কাপড়, যেটা হচ্ছে অনেক মোটা কাপড়, সেটা দিয়ে হচ্ছে কাপড়টা দিয়ে বানানো। কোথায়? পাঠান মুলুকের যে কোহাটে পুরো থানটা লাগে, 20 গজ কাপড় লাগে, সেটা নর্মাল কোনো কাপড় না, পাতলা কোনো কাপড় না, সেটা হচ্ছে খাকিং শাটিং দিয়ে। তোমরা দাগিয়ে রাখো এখানে, বিশেষ এক ধরনের কাপড় হচ্ছে খাকিং শাটিং। আমি বললাম, এরকম এক বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে? মারপিট খুন রাজধানীর কথা বাদ দিন। অর্থাৎ লেখক এখানে সর্দারজির কথাটা শুনে একটু অবাক হলেন এবং তাকে জিজ্ঞাসা করতে চেষ্টা করলেন যে পাঠান মোল্লাকে যে কোহাট একবারে পুরা থানটা লাগে, পুরা থান কাপড় লাগে, সেটা দিয়ে তিনি চলাফেরা কিভাবে করে? মারপিটের তো পরের প্রশ্ন আসে, চলাফেরা করতেও তো অনেক কষ্ট হয়। সর্দারজি বললেন, আপনি বুঝি কখনো বায়োস্কেপ যান নাই? আপনি কখনো সিনেমা প্রদর্শন যেখানে দেখায়, সেটার নাম হচ্ছে বায়োস্কোপ, ওই বায়োস্কোপে কি আপনি যান নাই? আমি এই বুড়ো বয়সও মাঝে মাঝে যাই, না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বুঝাবার উপায় নেই। কে বলতেছে? ওই সর্দারজি, পাকিস্তানের যে সর্দারজি, তিনি বলতেছে উনাকে, আপনি কি সিনেমা প্রদর্শনে যান নাই? আমি তো এই বুড়ো বয়সেও যাই। অর্থাৎ কেন যাই আমি? নতুন প্রজন্মের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি বুঝাবার জন্য তিনি তাদের সাথে মেশা উচিত, এই প্রসঙ্গটিকে বুঝিয়ে তিনি বলেছেন যে ছেলে ছোকরাদের মতিগতি বুঝাবার উপায় নেই না গেলে, ওই কারণেই আমি যাই, যাতে ছেলে ছোকরাদের মতিগতি বুঝি। আমার আবার এক পাল নাতি নাতনি, এই সেই দিন দেখলাম 200 বছর পুরানো গল্পে এক ম্যাম সাহেব প্রকের পর প্রক পড়ে যাচ্ছেন, মনে নেই 10খানা না 12খানা। সে প্রকের যে ইয়া ছিল, পাঠ ছিল, সে পাঠটা কি 10খানা ছিল না 12খানা ছিল শিওর মনে নাই, তবে 10-12খানার কমে হবে না। তাতে নিদেন পক্ষে কমপক্ষে 40 গজ কাপড় লাগার কথা, আর আপনি বলতেছেন 20 গজ কাপড় দিয়ে কিভাবে তারা চলাফেরা করে? সেটা তো ছিল 40 গজ কাপড়। সেই পরে যদি ম্যামরা নেচে কুদে থাকতে পারেন, তবে মদ্দা পাঠান 20 গজই সেলোয়ার পরে মারপিট করতে পারবে না কেন? আমি খানিকটা ভেবে দেখলাম হক কথা, তবে কিনা বাজে খরচ। তিনি তখন তাকে বলল যে হ্যাঁ, হক কথা এটা, কিন্তু বাজে খরচ। এত বেশি কাপড়, এত এত পাট,
এটা তো একটা বাজে খরচ। ইতিমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গেছি পাঠান মুলকের প্রবাদ, দিনের বেলা পেশওয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। এখানে তোমরা দাগায় রাখো যে একটা পাঠান মুল্লকের যে প্রবাদ, সে প্রবাদটা কি। এটা তোমার অ্যাডমিশনও কাজে লাগবে। এখন হচ্ছে এইচএসসি যে পরীক্ষা দিতে যাবা তোমরা, একাডেমি এক্সাম, সেখানে তোমাদের খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে দিনের বেলা পেশওয়ার ইংরেজের আর রাত্রে হচ্ছে পাঠানের। এখানে যে কথাটি বুঝিয়েছে সেটা ব্যাখ্যা দেখো তোমরা। ইংরেজ শাসনামলে পেশওয়ারে পাঠানদের আধিপত্য ছিল। পাঠানদের কি ছিল? আধিপত্য ছিল ইংরেজ শাসনামলে পেশওয়ারে। আর এই প্রবাদের মধ্য দিয়ে মূলত পাঠানদের বীরত্ব ও অসীম সাহসিকতার পরিচয় প্রতীয়মান হয়েছে। এখন তোমরা প্রশ্ন করবা যে স্যার এখানে পাঠান বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যে পাঠানদের কথা বলা হয়েছে, সে পাঠান হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের একটা নৃগোষ্ঠী। আমাদের দেশে যেভাবে অনেক নৃগোষ্ঠী আছে, চাকমা, মারমা, সাঁওতাল, তো এরকম একটা পাকিস্তান ও আফগানিস্তানের একটা নৃগোষ্ঠী আছে যারা হচ্ছে পাঠান। তো পাঠানরা তারা বলতেছে যে রাত্র হচ্ছে পাঠানের আর দিনের বেলা ইংরেজের, অর্থাৎ পাঠানদের বীরত্ব পাঠানরা প্রকাশ করতেছে যে রাত্র আমাদের, দিনের বেলা তোমাদের। দেখো এই তো এখানে বলতেছে এই প্রবাদের মধ্য দিয়ে মূলত পাঠানদের বীরত্ব অসীম সাহসিকতার পরিচয় প্রতীয়মান হয়েছে। শুনে গর্ব অনুভব করেছে বটে যে বন্দুকধারী পাঠান কামানদারি ইংরেজের সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দুমাত্র আরাম বোধ করেনি। গাড়ি পেশোয়ার পৌঁছাবে রাত 9টায়, অর্থাৎ পাকিস্তানের যে একটা স্টেশন আছে সেটার নাম হচ্ছে পেশোয়ার, সেখানে পৌঁছাবে হচ্ছে রাত 9টায়। তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছবো তার মনে মনে নানা ভাবনা ভাবছে। এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারে দাঁড়ালো। এখন প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার পাকে লক্ষ্য করলাম যে 6 ফুটি পাঠানদের চেয়ে এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কয় ফুটি পাঠানদের চেয়ে ভদ্রলোকের মাথা উঁচু ছিল, এক মাথা উঁচু ছিল। কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গে তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। এই শেখ আহমদ আলী কে? শেখ আহমদ আলী হচ্ছে সেই যে বন্ধুর বন্ধু। ইনি ছিলেন খুবই আন্তরিকতা ও অতিথিপরায়ণ। আমি শেখ আহমদ আলী সম্পর্কে তোমাকে আবারও বলছি, তার একটু পরিচয়। তিনি ছিলেন খুবই আন্তরিক এবং অতিথিপরায়ণ। এ হচ্ছে সৈয়দ মোস্তফা আলী, তিনি যিনি আছে তাকে বাড়িতে নিয়ে যায়, পাকিস্তানের পেশোয়ার থেকে বাড়িতে নিয়ে যায়। পাঠান হয়েও তিনি বাঙালির প্রতি আন্তরিক ছিল যথেষ্ট তার। তিনি শেখ আহমদ আলী হচ্ছে বন্ধুর বন্ধু। কার বন্ধু? সৈয়দ মুস্তফা আলীর বন্ধুর বন্ধু ছিল শেখ আহমদ আলী। তিনি তাকে পেশোয়ার থেকে তার বাড়িতে নিয়ে যান এবং আপ্যায়ন করেন। যে আপ্যায়নের কথাটা এখন আসবে। দেখো এরপরে আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতেই তিনি তার দু হাতে সেটি লুপিয়ে নিয়ে এক চাপ দিয়ে পরম উৎসাহে গরম সংবাদ দেয়। সে চাপে আমার হাতের 5 আঙ্গুল তার 2 থাবার ভিতর তখন লুকোচুরি খেলছে। অর্থাৎ এখানে লেখকের বন্ধুর বন্ধু শেখ আহমদ আলীর সাথে নিজের দৈহিক গঠনের পার্থক্য ইঙ্গিত করেছেন। তোমরা বুঝতে পারছো, যার এক হাতের 5 আঙ্গুল আরেক 2 থাবার ভিতরে যখন লুকোচুরি খেলে তখন তার শারীরিক গঠনটা কেমন হতে পারে, তার দৈহিক যে সাইজটা সেটা কতটুকু হতে পারে, তোমরা ইতিমধ্যে হয়তো বুঝতে পারছো। তো লেখক বলতেছে খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গায়, অর্থাৎ টাট্টু ঘোড়ায় টানা 2 চাকার গাড়ি বসালেন। একটা টাঙ্গায় বসাইছে, তাকে ওই স্টেশন থেকে এনে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা টাঙ্গায় বসাইছেন। টাঙ্গাটা হচ্ছে টাট্টু ঘোড়ায় টানা 2 চাকার গাড়ি। তোমরা এটা হচ্ছে নোট করে রাখো। তাকে কোথায় বসানো হয়েছিল যে শেখ আহমদ আলী, তখন তোমরা বলবা যে টাঙ্গায় বসিয়েছে। আর টাঙ্গা মানিটা কি? টাট্টু ঘোড়ায় টানা 2 চাকার গাড়ি। আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চেনেন না, ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না আমি বাঙালি, তিনি পাঠান। তবে যে এত সংবর্ধনা করছে তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা। লেখকের বন্ধুর বন্ধু শেখ আহমদ আলীর আন্তরিক অভ্যর্থনায় লেখকের সাময়িক দ্বিধার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। আজ আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা, অর্থাৎ আন্তরিক। এটা লৌকিকতাও না, হচ্ছে এটা আন্তরিকতার জায়গা থেকেই তিনি অভ্যর্থনা জানিয়েছেন। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে
তো আর কোনো কথাই নেই। লেখক বলতে চায়, তোমরা এটা আন্ডারলাইন করে রাখো অথবা নোট করে রাখো। কাকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না, সেটা হচ্ছে অতিথি। অতিথিকে বাড়িতে যদি ডেকে নেয় বা হচ্ছে অতিথিকে বাড়িতে ডেকে নিয়ে যদি আপ্যায়ন করতে পারে, পাঠান সব কিছুর জিনিস থেকে সবচেয়ে বেশি আনন্দ পায়। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কোনো কথাই নেই। এখন লেখক এই প্রসঙ্গে বলতে চায়, আরবি ভাষায় একটা প্রবাদ আছে, ইয়ৌমুস সফর নিসফুস সফর। গন্তব্য কাবুল গ্রন্থে আরবি ভাষার প্রবাদটা কি? এভাবে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের একাডেমিতে। এখন অ্যাডমিশনে তো আরও হচ্ছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদেরকে প্রশ্ন দিবে। তোমরা এই জন্য আরবি প্রবাদটা ভালো করে আয়ত্ত করে নেবে যে ইয়াউমুস সফর নিসফুস সফর, অর্থাৎ কিনা যাত্রার দিনে অর্ধেক ভ্রমণ, যাত্রার দিন তার অর্ধেক ভ্রমণ হয়ে যায়। আমি যদি কোথাও ভ্রমণের উদ্দেশ্য করি, তাহলে আমার যাত্রার দিনটাই যদি ভালো লাগে, তাহলে আমি আমার অর্ধেক ভ্রমণের একেবারে আনন্দ পেয়ে যাই। আর যদি যাত্রার দিনটাই যদি তার আনন্দের বাহিরে চলে যায়, তাহলে কষ্টদায়ক হয়, দুঃখের হয়, তাহলে তার অর্ধেক দিনেই এভাবে খারাপ যাবে। এটা বোঝাতে চেয়েছে। 1000 মাইল ভ্রমণের অর্ধেক শেষ হতে পড়ে প্রথম পদক্ষেপের মাধ্যমে। এটাই বলতে চাই। প্রথম পদক্ষেপের মাধ্যমেই তিনি 1000 মাইল ভ্রমণ করার সাহস যোগে। পূর্ব বাংলায়ও একই প্রবাদ আছে। মানে আরবি প্রবাদ যেটা আছে ইয়ুমুস সফর নিসফুস সফর, এটাকে বাংলায় আরেকটা প্রবাদে বলা হয় উঠান সমুদ্র পেরোলে আদেক মুশকিল আসান। অর্থাৎ আহমদ আলীর উঠোন পেরোতে গিয়ে আমার পাকা 7 দিন কেটে গেল। তিনি বলতে চাই হচ্ছে যে শেখ আহমদ আলী আছে, ওটার উঠোন পেরোতে, উঠোন থেকে বাহির হতে, ওই বাড়ির অতিথিয়তা থেকে আমি আসতে আমার 7 দিন কেটে গেল। পাঠানদের অতিথিয়তা কতটা আন্তরিক তা বোঝাতে লেখক উদ্ধৃতি করেছে, কেননা শেখ আহমদ আলী চাইলে পাঠানদের পরস্পর বজায় রেখে লেখককে পর্যাপ্ত অতিথিয়তা প্রদান করে অথবা তাকে অভ্যর্থনা জানিয়ে পরবর্তী গন্তব্যের দিকে পৌঁছে দিতে পারতেন। 8 দিনের দিন কখন? 8 দিনের দিন কখন? সকালবেলা। 8 দিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসের ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জানমালে বাঁচাবার বিস্তর দিব্য দিলাসা অর্থাৎ দোয়া ও শুভকামনা দিয়ে বিদায় নিলেন হাওড়া স্টেশনে। মনে হয়েছিল আমি একা, এখন মনে হয় আমি ভয়ঙ্কর একা। এখানে দেখো দিব্য দিলাসা মানে কি? দোয়া শুভকামনা। এই দোয়া ও শুভকামনা দিকে কখন? 8 দিনের দিন। কোথা থেকে? হাওড়া স্টেশনের দিকে তিনি কি করেছেন? তাকে বিদায় দিয়েছেন দোয়া ও শুভকামনা দিয়ে। বিদেশে অপরিচিত ভাষা, দেশ ও জাতির মানুষ কতটা নিঃসঙ্গ অনুভব করতে পারে তার তীব্রতা বুঝাতে লেখক উদ্ধৃতি করেছেন। ভয়ঙ্কর একা এটা আর কি। ভয়ঙ্কর একা এই অর্থে যে নো ম্যানস ল্যান্ড বলুন আর খাস আফগানিস্তানে বলুন, এসব জায়গায় মানুষ আপন আপন প্রাণ নিয়ে ব্যস্ত। উনি যেদিকে যাচ্ছে এখন আফগানিস্তানের দিকে যাবে, পাকিস্তান থেকে তিনি আফগানিস্তান দিকে যাবে, তখন তিনি বলতেছে যে এই স্থানগুলো হচ্ছে মানুষ আপন আপন প্রাণ নিয়ে ব্যস্ত। আমি তো একা, আগেও একা ছিলাম, কিন্তু এখন কেন যেন ভয়ঙ্কর একা। সাধারণ লোকের বিবেক বুদ্ধি এসব দেশে এরকম কথাই কয়। তবু আফগানিস্তানের স্বাধীন সভ্য দেশ আর 5টা দেশ যখন খুন খারাপের প্রতি এত বেমালুন উদাসীন নয়, তখন তাদের তো কিছু একটা করবার আছে। এই ভেবে 2-4টে পুলিশ 2-1 দিন অকুস্থ ধরে, অর্থাৎ দুর্ঘটনা ভুলে ঘোরাঘুরি করে যায়। পুলিশ লোক দেখানোর জন্য একটা দায়িত্ব পালন করে। আমি যে জায়গায় যাচ্ছি এটা ভয়ঙ্কর একা কেন? এখানে যদিও পুলিশ ব্যবস্থাটা আছে, সেখানে তারা এমনভাবে ডিউটি পালন করে যেন লোক দেখানোর জন্য দায়িত্ব পালন করে, যার কারণে এটা নিরাপদ আশ্রয়স্থল হয় না। এখানে লেখকের ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে আফগান জনগণ ও প্রশাসনের উদাসীনতাকে লক্ষ্য করে, কটাক্ষ করে তিনি এই কথাটা বলেছেন। এবার তাকে যে গাড়িতে উঠিয়ে দিচ্ছে আফগানিস্তানের দিকে যাওয়ার জন্য পেশোয়ার থেকে পাকিস্তানের, তখন ওই গাড়িতে ডান দিকে হচ্ছে ড্রাইভার শিখ সর্দারজি। আমরা আগেও পড়েছি সর্দারজির ব্যাপারে যে খুবই বিচক্ষণ ছিলেন সর্দারজি, যেটা তিনি অনুভব করেছিলেন পেশোয়ারের আসার আগ পর্যন্ত। এখন তিনি আবার যে আফগানিস্তানের দিকে যাচ্ছেন, তখন আরেকজন সর্দারজিকে পাচ্ছেন যার নাম হচ্ছে শিখ সর্দারজি। এই গল্পে 2 সর্দারজির কথা আলোচনা হয়েছে। একজন বুড়ো সর্দারজি, যিনি পেশোয়ার পর্যন্ত এসেছিলেন পাকিস্তানের। আরেকজন হচ্ছে শিখ সর্দারজি, যিনি কাবুলের দিকে যাচ্ছে, যিনি আফগানিস্তানের দিকে যাচ্ছে। তিনি ছিলেন খুব অভিজ্ঞ সম্পন্ন একজন গাড়ি পরিচালক, এই ড্রাইভারটা।
তার বয়স হচ্ছে 60-এর কাছাকাছি, কাঁচা পাকা দীর্ঘ দাড়িও, পরে জানতে পারলাম রাতকানা। তার একটা বৈশিষ্ট্য, তিনি হচ্ছে রাতকানা। আর আগে আমরা যে এর পূর্বে যে সর্দারজি সম্বন্ধে জেনেছিলাম, তার যে বৈশিষ্ট্য, তিনি হচ্ছে খুবই বিচক্ষণ, খুবই অভিজ্ঞতা সম্পন্ন, যাকে লেখক প্রশ্ন করেছিলেন যে দিল্লিতে কত গজ কাপড় লাগে সালোয়ার বানাতে, ওই যে ওই সর্দারজি। আর এই সর্দার যে বৈশিষ্ট্য, তিনি রাতকানা। বাদিকে আফগান সরকারের এক কর্মচারী, যে গাড়িতে বসছেন তিনি কাবুলে যাওয়ার উদ্দেশ্যে। এখানে ডান দিকে হচ্ছে ড্রাইভার শেখ সর্দারজি, বাদিকে হচ্ছে আফগান সরকারের এক কর্মচারী। পেশোয়ার গিয়েছিলেন ওই কর্মচারীটা কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্য। অর্থাৎ আফগানিস্তানের রাজধানী যে কাবুল আছে, ওই কাবুলের বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনার জন্য তিনি পেশোয়ার গিয়েছিলেন। পেশোয়ারটা হচ্ছে পাকিস্তানের। সব ভাষায় জানেন, অথচ বলতে গেলে এক করাচি ছাড়া অন্য কোনো ভাষায় জানেন না। লেখক তার একজন সহযাত্রীর ভাষাগত জ্ঞান ও দক্ষতার সম্পর্কে বাঁকা মন্তব্য করতে গিয়ে উক্তিটি করেছেন। তার যে সহযাত্রীটা ছিল, সেই সহযাত্রীটা ছিল আফগান সরকারের এক কর্মচারী। আফগান সরকারের এক কর্মচারী ছিল। ওই কর্মচারী সব ভাষা জানেন বলে, কিন্তু বলতে গেলে একটা ভাষায় বলেন। অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বুঝেন, তবে তিনি এমনভাবে ভাবখানা করেন যেন আপনি যথেষ্ট ইংরেজি জানেন না, যার কারণে আপনি বুঝতে পারতেছেন না। তখন তিনি ফরাসির যে 6টি শব্দ জানেন সেগুলো ছাড়েন। অর্থাৎ ওই যে আফগান সরকারের কর্মচারী কয়টা শব্দ জানেন ফরাসির? 6টা শব্দ। সেই 6 শব্দ সব জায়গায় ছাড়তে থাকেন। তখনও যদি আপনি তার বক্তব্য না বুঝেন, তবে তিনি উর্দু জানেন। শেষটা এমন ভাব দেখান যে অশিক্ষিত বর্বরদের সঙ্গে কথা বলাবার জোক মারি আর তিনি কত পোহাবেন। অথচ পরে দেখলাম ভদ্রলোকের অত্যন্ত বন্ধুস্বরূপ, বিপন্নের সহায়। তারপরেও বুঝতে পারলাম ভাষা বাবদ ভদ্রলোকের এত দুর্বলতা কেন, যখন শুনতে পেলাম যে তিনি অনেক ভাষা পাণ্ডিত্যের দাবি করে বেতারের চাকরি পেয়েছেন। বাঁশের পেটে এক পাল কাবুলি ব্যবসায়ী, পেশোয়ার থেকে সিগারেট, গ্রামোফোন রেকর্ড পেলেন, বাসন, জাট, লুণ্ঠন, ফুটবল, বিজলি বাতির সাজ সরঞ্জাম, কেতাব, পুই, এই কথার দুনিয়ার সব জিনিস কি নিয়ে যাচ্ছে? কারা নিয়ে যাচ্ছে দুনিয়ার সব জিনিস? বাসের পেটে এক পাল কাবুল ব্যবসায়ী। তোমরা এটা এই জায়গায় আন্ডারলাইন করে রাখো। এরপরে তিনি বলছে বাদ বাকি প্রায় সব কিছু আমদানি করতে হয় হিন্দুস্তান থেকে। যা কিছু তারা নিয়ে যাচ্ছে কাবুল ব্যবসায়ীরা, এগুলো তো কাবুল থেকে নেই, আর সবগুলো হিন্দুস্তান থেকে তারা নেয়, কিছুটা রুশ থেকে। এসব তথ্য জানবার জন্য আফগান সরকার বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, কাবুল শহরে একটা চক্কর মারলেই তারা বুঝতে পারে সেসব ব্যাপারগুলো। সেসব পরের কথা। পেশোয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল সমতল ভূমি। এখানে প্রশ্ন আসতে পারে, পেশোয়ার থেকে জমরুদ দুর্গ কত মাইল সমতল ভূমি? সেখানে 10.5 মাইল পুরাটাই সমতল ভূমি। সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো, তারপর খাইবার গিরি সংকট। এবার আসো আমরা যেটা পড়বো, দুদিকে 1000 ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড়, অর্থাৎ গাছপালাবিহীন যে পাথরের পাহাড় থাকে সেটাকে বলা হয় ন্যাড়া পাহাড়। মাঝখানে হচ্ছে খাইবার পাস। এই খাইবার পাসটা হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝের একটা সংযোগ সড়ক। এখনো লেখক পাকিস্তান থেকে আফগানিস্তানের দিকে যাইতেছে। এই খাইবার পাস এক জোড়া রাস্তা একে বেঁকে একে অন্যের গা ঘেঁষে চলছে। খাইবার পাস থেকে কোথায়? কাবুলের দিকে। এক রাস্তা মোটরের জন্য, অন্য রাস্তা উট, খচ্চর, গাধা, ঘোড়া পণ্যবাহিনী, ক্যারাভানের জন্য। কাবুলের দিকে দুটা রাস্তা গিয়েছে, একটা হচ্ছে মোটর চলে, আর একটা হচ্ছে উট, খচ্চর, গাধা, ঘোড়ার পণ্যবাহী ক্যারাভানের জন্য। ক্যারাভানগুলো অবশ্যই তোমরা চিনো, যেগুলো আমরাকে হচ্ছে কন্টেনেন্ট বলি, অনেকে গ্রাম্য ভাষা কন্টেনেন্ট বলে। হচ্ছে তোমরা দেখবা যে শিল্পনগরী আমাদের দেশে চট্টগ্রাম, এই চট্টগ্রাম রোডে হচ্ছে ক্যারাভান পাওয়া যায়। ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, সেই মহাসড়কে অনেক ক্যারাভান পাওয়া যায়। তো তখনও এরকম পাকিস্তান থেকে আফগানিস্তানে যাওয়ার জন্য যে কাবুলের পথে দুটো রাস্তা ছিল, এক রাস্তা এভাবে ক্যারাভান চলতো। মরুভূমিতে অনেক মানুষ উট গড়ে চলে, দলবদ্ধভাবে পণ্য পরিবহন করতো। এটাই হচ্ছে ক্যারাভান, ক্যারাভানের পরিচয় দিচ্ছে। সংকীর্ণতম স্থলে দুই রাস্তার মিলে 30 হাত হবে না। এত সংকীর্ণ তো, দুই রাস্তা মিলে 30 হাত হবে না। সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এতই এঁকে বেঁকে গিয়েছে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডানে বাঁয়ে পাহাড়, সামনে পিছনে পাহাড়। অর্থাৎ রাস্তাটা তো খুবই সংকীর্ণ, যেটা কত হাত হবে না তোমরা নোট করে রাখো, 30 হাত হবে না। সে রাস্তা আবার এতটাই একে বেঁকে গিয়েছে, অর্থাৎ মনে হচ্ছে যেন একবার এদিকে কাত হচ্ছে আর একবার এদিকে কাত হচ্ছে, মাতালের মতো। এরপরে আবার সামনে পাহাড়,
পিছনে পাহাড়, ডানে পাহাড়, বাঁয়ে পাহাড়, পুরোটাই একটা ভয়ঙ্কর একটা জায়গা। সে জায়গা দিয়ে রাস্তাগুলো যাচ্ছে। দেখো এরপরে বলছে দ্বীপর সূর্য সে নরকুণ্ড সোজা নেমে এসেছে, তাই নিয়ে চতুর্দিকের পাহাড় যেন লপালপি খেলছে। অর্থাৎ দুপুরের সূর্য মাথার উপরে থাকে, ফলে প্রচন্ড রোদে পাহাড় জোড়া জায়গাটা এমন গরম আর উত্তপ্ত আগুনের গোলায় পরিণত হয়, যার চারপাশে পাহাড়গুলো সূর্যকে নিয়ে বাচ্চাদের মতো বল মতো খেলছে। অবাক হয়ে দেখছি সে গরমে বুখারার পঞ্জিন, অর্থাৎ পঞ্জিন মানে হচ্ছে পার, আর ব্যবসায়ীরা, বুখারার ব্যবসায়ী মানে হচ্ছে উজবেকিস্তানের কোট ব্যবসায়ীরা, 2 ইঞ্চি পুরো লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে ভারতবর্ষের দিকে চলছে। সর্দারজিকে গরমের শীতের পোশাক পরিধান নিয়ে সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন, যাদের অভ্যাস হয়ে গেছে তাদের পক্ষে সত্যিই এরকম পুরো জামায় এই গরমে আরামদায়ক। মানে অর্থাৎ অনেক মোটা জামা তারা কি করে গায়ে দেয়। তখন তিনি সর্দারজি বলতে ওই শিখ সর্দারজি যিনি ড্রাইভার, তাকে জিজ্ঞেস করলে কিভাবে এই জামাটা গরমের ভিতরে গায়ে দেয়। তখন তিনি বললেন যে পুরো জামা, এই মোটা জামাটাই হচ্ছে তাদের জন্য গরমে আরামদায়ক। বাইরে গরম ঢুকতে পারে না, শরীর ঠান্ডা রাখে। গাম তো আর এই দেশে হয় না, কারণ মধ্য এশিয়ায় বাতাসে আর্দ্রতা কম, তাই গাম হয় না তেমন। আর হলেই বাকি এরা তার খোড়ায় পরোয়া করে। এইটুকু বলতে বলতে দেখলাম গরমের হক্কা মুখে ঢুকে সর্দারজি গলা শুকিয়ে দিল। গল্প জমাবার চেষ্টা বৃথা। অর্থাৎ তিনি গল্প করতে করতে এতই প্রচন্ড তাপ যে তাপে তার গলাটা পুরোটাই শুকিয়ে গেল। এবার দেখো আমরা আর অল্প কিছু আছে, আমরা এতটুকু দিয়ে আজকে ক্লাসে পুরাটাই আমরা পড়তে যাচ্ছি, পড়বো ইনশাল্লাহ। তোমরা লেগে থাকো, নোট করো। যে লাইনগুলো আছে ব্যাখ্যার রঙিন লাইন, সেগুলোকে তোমরা নোট করে রাখতে পারো বা অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। খুবই সমৃদ্ধ একটা নোট তোমরা করবে। আর যদি তোমরা নোট করতে পারো, আজকে তোমাদেরকে একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে। নোট করে যদি তোমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের ইমেইলে চলে যাবে তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস, যেটা খুবই হচ্ছে সমৃদ্ধ, খুবই দুর্দান্ত বাংলার ক্লাসটা তোমাদের জন্য এটা বিশেষভাবে উপহার হিসেবে থাকবে, যারাই তোমরা এটার নোটটা আমাদের কমেন্ট বক্সে দিবা। আসো, লেখক এবার বলছে গল্প জমাবার তো চেষ্টা বৃথা, কারণ তার গলা শুকিয়ে গিয়েছে। এখন সে বলতে অনেক কষ্ট হবে। কত রঙের টুপি, কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্র, গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিক জার্মান মাউজার অর্থাৎ জার্মানির এক ধরনের বন্দুক, দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাতির মতো জামদর, জাতিটাকে বলা হয় আমাদের দেশে সুপারি কাটে যে, ওটাকে আমরা কি বলি আমাদের গ্রাম্য ভাষায়? কেউ বলে জাতি, কেউ বলে জামদর, অনেকে বলে না আমাদের হচ্ছে, কেউ বলে আবার সরতা, এরকম একটা কথা বলে। তো দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি হচ্ছে সেই জাতির মতো, সে জামদরের মতো, বা আমরা গ্রাম্য ভাষায় বলি যে শ্রোতা, সে শ্রোতার মতো। মোগল ছবিতে দেখছিলাম এক ধরনের পোশাক পরা মুঘল যুগের প্রহরীরা পরতো, বাস্তবে দেখলাম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমরবন্ধের গোজা, কারো হাতে কান জোখা, অর্থাৎ কান জোখা মানে হচ্ছে কাঁধ পরিমাণ পেতলে বাঁধানো লাঠি, কারো হাতে লম্বা ঝকঝকে বর্ষা, উটের পিঠে পশমে রেশমে বেনা, কত রঙের কার্পেট, কত আকারের সামোবর, অর্থাৎ গরম পানির পাত্র বিশেষ, বস্তা 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 পেস্তা বাদাম, আকরা কিসমিট, আলু বোখারা চলছে হিন্দুস্তানি বিরিয়ানি পোলাউর জৌলুস বাড়াবার জন্য। আরও চলছে শুনতে পেলাম কোমরবন্ধের নিচে ইংরেজ বাজে, পুস্তিংয়ের লাইনিং বলতে জ্যাকেটের বাজে ভিতরে আপিং আর হাসিস নাক কোকে নয়, আর না আরো কতই কিছু। তিনি এগুলা দেখতেছে এখানে, সবাই চলছে অতি ধীরে, অতি মনস্তরে। পাঠান দুবার বলেছিলেন, আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথ রূপে গ্রহণ করলাম, গাড়ি আসতে চালায়, অভিযোগ না করা। অর্থাৎ সে প্রবাদ শপথ রূপে গ্রহণ করি না মানে গাড়ি আসতে চলায়, অভিযোগ সে করতেছে না। হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। পাঠানদের একটা প্রবাদ, সে প্রবাদটা হচ্ছে হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। হন্তদন্ত মানে হচ্ছে গাড়ি আসতে চলাটা হচ্ছে শয়তানের পন্থায় চলা বা আসতে যাওয়া, যে কোনো জিনিসের কাছে
যে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে শেষ করব, এখন অনেক সময় বাকি আছে, গন্তব্যে কাবুল না পড়লে কি হবে, এরকম একটা চিন্তা আসে। সেটা হচ্ছে পাঠানরা বলে হচ্ছে এটা মানে হচ্ছে শয়তানের তুমি পন্থায় চলতেছ। কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না, আমার সকল সমস্যার সমাধান করেই যেন দড়াম করে শব্দ হলো। কাবুলি তড়িৎ গতিতে চোখের পেটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো। আমি সর্দারজির দিকে তাকালাম। কার দিকে তাকালো? সর্দারজির দিকে। সর্দারজির দিকে কে তাকালো? সৈয়দ মুস্তফা আলী তাকালো। তিনি দেখে অতি শান্তভাবে গাড়িখানা এক পাশে নিয়ে দাঁড় করান। বললেন, টায়ার পেশেছে, প্রতিবারে হয়, এই গরমে না হওয়াই বিচিত্র। অর্থাৎ এত গরম কাবুলে যাওয়ার পথে, সে গরমের ভিতরে টায়ার পেশে গিয়েছে, প্রতিবারে হয়। কে বলতেছে এটা? সর্দারজি। সর্দারজি বলছে আপনার আশ্চর্য হওয়ার কিছু না, এভাবে প্রতিবারেই হয়, এই গরমে না হওয়াটাই হচ্ছে বিচিত্র, হতেই হবে, না হওয়াটাই হচ্ছে ব্যতিক্রম, হওয়াটা স্বাভাবিক, এটাই বলতেছে। পেশোয়ার থেকে কাবুলগামী রাস্তার বিপজ্জনক অবস্থা প্রতিকূলতা নির্দেশিত হয়েছে আলোচ্য উক্তিটিতে। এ রাস্তার যাত্রাপথে গাড়ির চাকার টায়ার পেশে যাওয়ার মতো ঘটনা হওয়ার হামেশা ঘটে থাকে, বরং সর্দারজির মতে এ ধরনের ঘটনা না ঘটাটাই অস্বাভাবিক, কিন্তু ঘটাটাই হচ্ছে স্বাভাবিক। প্রয়োজন ছিল না, তবে সর্দারজি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাসের রাস্তা। খাইবার পাস কি? আমরা আগে বলছি পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে একটা সংযোগ সড়কটা হচ্ছে খাইবার পাস, পাস বা খাইবার পাস, এটার রাস্তা সর্দারজি স্মরণ করিয়ে দিলেন সবাইকে। দুটো সরকারের বটে, খাইবার পাসের রাস্তাটাও সরকারের, কিন্তু দুদিকের জমি কিন্তু আবার পাঠানের। সেখানে নেমেছে কি মরছে পাঠানকে। আমরা আগে বলছি পাঠান হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের একটি নিগোষ্ঠী, তারা হচ্ছে পাঠান। তো রাস্তাগুলো হচ্ছে সরকারের, কিন্তু দুদিকে যে জমি আছে সেগুলো হচ্ছে পাঠানের। যেখানে নেমেছে কি মরছে, আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষা উৎপেতে বসে আছে পাঠানরা। যাত্রীদের চিন্তায় রাহাজানি থেকে সাবধান করতে গাড়ি চালক শিব সর্দার যে আলোচ্য উক্তিটি করেন যে পাঠানদের যেহেতু জমি জায়গা, তারা তাদের জায়গাগুলোতে গাবডি মেরে বসে থাকে। তো সরকারি রাস্তা দিয়ে যখন মানুষ আসা যাওয়া করে, তখন তারা উৎপেতে এমনভাবে বসে যাতে চিন্তাই করতে পারে, রাহাজানি করতে পারে। নাম নেই কড়াক পিণ্ড। তারপর কি কায়দায় সব কিছু হরণ করে তার বর্ণনা দেবার আর প্রয়োজন নেই। অর্থাৎ কি পরিমাণ যে তাদের, যদি এই জায়গায় গাড়ি থামায় তাহলে কেমন বিপদ হবে সেটা বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। এটাই বলতেছে সর্দারজি, যে সর্দারজি হচ্ছে শিখ সর্দারজি। পাঠান যাতে ঠিক রাস্তার বুকের উপর রাহাজানি না করে, তার জন্য খাইবার পাসের দুদিকে সেখানে বসতি আছে, সেখানকার পাঠানদের ইংরেজ 2 টাকা করে বছরে খাজনা দেয়। ইংরেজ কয় টাকা করে বছরে খাজনা দেয়? তোমরা আন্ডারলাইন করে রাখো, এখানে বলতেছে যে ইংরেজ 2 টাকা করে বছরে খাজনা দেয়। পরে আরেকটি শর্ত অতি কষ্টে আদায় করছে, আপ্রীতিতে ঝগড়া বাঁধলে রাস্তার এপারে ওপারে যেন বন্দুক না মারা হয়। এখন তার যে মোটরের চাকার টায়ার পেশেছে, সে মোটরটা আবার চলল। কাবুলির গলা ভেঙে গিয়েছে, তবু ভিটভিট করে যা বলছিল তার নির্যাস কিচ্ছু ভয় নেই সাহেব, কালোই কাবুল পৌঁছে যাচ্ছি। কাকে বলতেছে? এটা হচ্ছে সৈয়দ মুস্তফা আলীকে বলতেছে যে ভয় নেই সাহেব, কালোই আমরা কাবুল পৌঁছে যাচ্ছি। সেখানে পৌঁছে কপ করে কাবুল নদীতে ডুব দিব। বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে, বরফ জল যেটা আছে বরফ গলা, সেগুলো হিমজল পাহাড় থেকে নেমে এসেছে। তো আমরা কাবুল নদীতে বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে আসার কারণে সেটা অনেক ঠান্ডা, অনেক কোল্ড। সেখানে আমাদের দিল জান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে যদি আমরা একটা ডুব দিই। আমি বললাম আপনার মুখে পুল চন্দুক পড়ুক। যখন এত গরমের মাঝে সৈয়দ মুস্তফা আলীকে এভাবে আশ্বস্ত করেছে, তখন তিনি হচ্ছে বললেন যে পুল ছন্দক পড়ুক আপনার মুখে। গাড়ির চাকা পেশে যাওয়ার পর তা সরানো হলে এক সহযাত্রী লেখককে পরদিনে কাবুল পৌঁছানোর ব্যাপার আশ্বস্ত করেন। ফলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ লেখক স্বস্তি ফিরে পাওয়ার আশায় তার নিজের অনুভূতি ব্যক্ত করে আলোচ্য উক্তিটি করেন যে আপনার মুখে পুল চন্দক পড়ুক। লেখক খুবই আশ্বস্ত পেয়েছেন। হঠাৎ দেখি সামনে একই মরিচিকা। সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন? মোটর থামলো, পাসপোর্ট দেখাতে হলো, গেট খুলে গেল। আফগানিস্তানে সে অবশেষে ঢুকিয়ে পড়লো। লেখক যে আফগানিস্তানের একটা সফরে যাচ্ছে সেখানে সে চলে গেল। কাবুলি বললেন তাদেরকে যে থামিয়ে দিল, সমস্ত রাস্তা বন্ধ করে মোটর থামালো, পাসপোর্ট দেখলো, এই বিষয়টা নিয়ে কাবুলি বলতেছে যে দুনিয়ার সব পরীক্ষা পাশ করার চেয়ে বড় পরীক্ষা খাইবার পাশ করা। অর্থাৎ খাইবার পাসের পরিবেশ, শাহজাহানি এই জাতীয় প্রতিকূলতার কথা বিবেচনা করে উক্তিটি করেছে।
যে আলহামদুলিল্লাহ, খোদাকে ধন্যবাদ। লেখক বলছে, আমি বললাম আমেন। অর্থাৎ এত বিপদ থেকে বেঁচে এসে সে কোথায় পৌঁছেছে? আফগানিস্তানে ঢুকে পড়েছে। খাইবার পাসে তো তাদের জন্য অনেক বিপদ ছিল, কারণ খাইবার পাসের যে রাস্তা আছে সেই রাস্তার পাশ দিয়ে ওই ক্ষুদ্র নিগোষ্ঠী, ওই নিগোষ্ঠী পাঠানদের জায়গা ছিল। ওখানে রাহাজানি, তারপর হচ্ছে হত্যা, ছিনতাই এগুলা ঘটে। সেইখান থেকে তারা আফগানিস্তানে চলে এসেছে, তাদের জন্য একটা সুক্রিয়ার ব্যাপার। এরপরে খাইবার পাস, অর্থাৎ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংযোগকারী ঘিরিপথ। তো দুঃখে সুখে পেরুলাম এবং মনে মনে আশা করলাম এইবার গরম কমবে। কমলো বটে, কিন্তু পাশের ভিতর পিচঢালা রাস্তা ছিল, তা তো সংকীর্ণ আর বিস্তীর্ণ হোক, এখন আর রাস্তা বলে কোনো ভালাই নেই। খাইবার পাস পার হওয়ার লেখকের মোটর গাড়ি যে রাস্তা অতিক্রম করছেন তার প্রসঙ্গ তৈরি করেছে। হাজারো বৎসরের লোক চলাচলের পরে পাথর এবং অতি সামান্য মাটির উপর যে দাগ পড়েছে তারই উপর দিয়ে মোটর চলল। অনেক বছরের পুরানো একটা রাস্তা, এখান দিয়ে চলাচল করতে 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 মাটির উপর একটা দাগ পড়ে গিয়েছে, আর সে দাগ দিয়ে মোটরটা চললো। এ দাগের উপর দিয়ে পণ্যবাহিনীর যেতে আসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মোটর আরোহীর পক্ষে যে কতদূর পীড়াদায়ক হতে পারে তার খানিকটা তুলনা হয় বীরভূম বাঁকড়ায়। অর্থাৎ পাথুরে অসমতল মাটির রাস্তা, ডাঙ্গো খোয়াইয়ে পাথরের রাস্তা ও অসমতল মাটি। বীরভূম বাগডা মানে হচ্ছে পাথর ও অসমতল একটা মাটির রাস্তা, যেটা কোনো সমান নয়। এই দুটাই আছে, পাথর আছে এবং সেই অসমান রাস্তার ভিতরে পাথর আছে। আবার ডাঙ্গা খোঁড়া মানে পাথরের রাস্তা ও অসমতল মাটি, মাটিগুলো কোনো সমতল নয়। রাত্রিকালে গরু ঘোড়ায় চড়ার সঙ্গে যদি সেই গাড়ি 20 মাইল বেগে চলে, ভিতরে খুঁড়ের পুরো তোষক না থাকে, এমন ছোট বড় নুড়ি অর্থাৎ পাথর দিয়ে ডাঙ্গা খোয়াই ছেয়ে ফেলা হয়, তিনি বর্ণনা দিয়েছেন। লন্ডি কোটাল অর্থাৎ খাইবার পাসের পশ্চিম অঞ্চলের বিস্তৃত অঞ্চল জুড়ে উপজাতি দ্বারা শাসিত একটি শহর, তার নাম হচ্ছে লন্ডি কোটাল। সে লন্ডি কোটাল থেকে দক্কা হচ্ছে 10 মাইল। এটা তোমরা দাগিয়ে রাখো, আন্ডারলাইন করো। লন্ডি কোটাল থেকে কত মাইল দক্কাটা? সে মরুপ্রান্তের দক্কা দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো, কারণ বিভিন্ন প্রতিকূলতা আছে। ওই কারণে মাটি আর খড় মিশিয়ে পিঠে পিঠে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে, আশেপাশের রঙের সঙ্গে মিলিয়ে প্যাকাশে ময়লা গিন গিনে হলদে রং। দয়েল উপরের দিকে এক সারি গর্ত, দুর্গের লোক তার ভিতরে দিয়ে বন্দুকের নল গড়িয়ে নিরাপদে বাইরের শত্রুকে গুলি করতে পারে। অর্থাৎ দূর থেকে সে কালো কালো গর্ত দেখে মনে হয় যেন অন্ধের উপরে নেওয়া চোখের শূন্য কাটন। তোমরা এটা আন্ডারলাইন করে রাখো। কিন্তু দুর্গের সামনে এসে বাঁ দিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল। চলচল করে কাবুলির নদী বাঁক দিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছিলেন। অর্থাৎ এটা দ্বারা বুঝিয়েছেন দক্কা দুর্গ, যে দক্কা দুর্গের কথা আমরা পড়েছি এখানে। দক্কা দুর্গ লন্ডি কোটাল থেকে খাইবার পাসের পশ্চিম অঞ্চল থেকে উপজাতি দ্বারা একটা শহর, যেটা শাসিত শহর, সেখান থেকে যে দক্কা দুর্গ 10টা মাইল দূরে, সে দক্কা দুর্গের কথা তিনি বলতেছে যে সামনের বাঁ দিকে তাকিয়ে কাবুল নদীর সৌন্দর্য দেখে লেখকের চোখ জুড়িয়ে গেল। চলচল করে কাবুল নদী বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছে, সেটা দেখে লেখকের চোখ জুড়িয়ে গেল। ডান দিকে এক পালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে। কাবুলি বললেন, চলুন দুর্গের ভিতরে যাই, আমরা পাসপোর্ট দেখাতে হবে, আমরা সরকারি কর্মচারী, তাড়াতাড়ি ছেড়ে দিবে। অর্থাৎ আমরা যদি দুর্গে যাই আমাদেরকে ছেড়ে দিবে, কারণ আমরা সরকারি কর্মচারী। ওই কাবুলিটা বলতেছে, তাহলে সন্ধ্যার আগে জালালাবাদ পৌঁছাতে পারবো। অর্থাৎ পাকিস্তানের নিকটবর্তী আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পনগরী হচ্ছে জালালাবাদ। সেই জালালাবাদে আমরা পৌঁছাতে পারবো, কারণ আমাদেরকে পাসপোর্ট দেখিয়ে তাড়াতাড়ি ছেড়ে দিবে, অন্যদেরকে দেখে দিবে না। দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলেন। তখন তারা অবশেষে দুর্গে গেল, দুর্গে গিয়ে পাসপোর্ট দেখিয়েছে, তখন তাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলেন। দক্কার মতো জায়গায় বরফের কল থাকার কথা নয়, কিন্তু যে শরবত খেলাম তার জন্য ঠান্ডা জল কুজোতে, অর্থাৎ পানি ঠান্ডা রাখার মাটির পাত্র কি করে তৈরি করা সম্ভব বলে বুঝতে পারল না। এবার আসেন আফগানিস্তানের, লেখক বলতেছে আফগানিস্তানের যদি কবি হতে পারেন তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয়। তিনি 3 বার চাকা পাটলো আর ইঞ্জিন সর্দারজির উপর ঘোষা করে 2 বার বন্ধ হলেন। মানে তিনি বন্ধ হলেন। চাকা সারালো হেজি মেনন, তদারক করলেন সর্দারজি। জালালাবাদ পৌঁছাবার কয়েক মাইল আগে
সর্দারজি কোমরবন্ধ অথবা নিবিবন্ধ কিংবা বেল্ট যায়বন ছিঁড়ে দু টুকরা হলো। কারণ ভয়ঙ্কর একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যখন তিনি তার গাড়িটা নিয়ে যাচ্ছে, তখন এদিক সেদিক জলকানিতে তার বেল্টটা কয়বার ছিঁড়ে গেল তিনি এখানে বললেন যে সর্দারজি কোমরবন্ধ নিবিবন্ধ বেল্ট যায়বন ছিঁড়ে দু টুকরা হলো। তখন খবর পেলাম সর্দারজিও রাতকানা। রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে পিস পিস করে প্রচার করে দিলেন, অধ্যকারের মতো আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো, কাল সকাল 7টায় আমরা উপস্থিত হব। এরপরে ৮ মাইলটা দূরে আফগান সরাই, অর্থাৎ আফগান সরাই মানে হচ্ছে ৮ মাইল দূরে হচ্ছে বিশ্রামস্থল। এখন আমাদেরকে ওইদিকে যেতে হবে। বেতারের সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললাম, বাদ বাকি আমরা আজ সকালে হই হল্লা করে গাড়িতে ঠেলে নিয়ে চললো। সর্দারজি তম্বি করে বললেন, একটু পা চালিয়ে, সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দিবে, একটু পা চালিয়ে যান, দ্রুত করে যান। সরাই তো নয়, ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকা, অর্থাৎ 4 কোণা দুর্গ, এটা সরাই নয়। কর্ম দেখতে সরাইয়ের মতো মনে হয় না। কর্মন্তে নিবৃত পান্থশালাতে বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে উঠে, এর সঙ্গে তার কোনো সংস্রব নেই। 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট 4খানা দেয়াল, সামনের খানতে এক বিরাট দরজা, তার ভেতর দিয়ে উড বাস ডবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে, কিন্তু ভেতরে যাবার সময় মনে হয় এই শেষ ঢোকা, এই দানবের পেট থেকে আর বোঝাতে বেরোতে হবে না। ঢুকে থমকে দাঁড়ানো কত শত শতাব্দীর পঞ্জীবিত দুর্গ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারিনি, কিন্তু মনে হলো আমি যেন সে ধাক্কায় 3 গজ পিছিয়ে পড়লাম। লেখক এখানে 3 গজ পিছিয়ে যাওয়ার কারণ হলো আফগান শহরের শত শতাব্দীর পঞ্জীবিত দুর্গন্ধ, খুবই দুর্গন্ধ, যে দুর্গন্ধতে লেখক এগোতে পাচ্ছেন না। তিনি বলতেছেন যে আমি 3 গজ পিছিয়ে গেলাম। এখানে তোমরা আন্ডারলাইন করে রাখো, কত গজ পিছিয়ে গেল দুর্গন্ধতে, 3 গজ। ব্যাপারটা কি বুঝতে অবশ্য বেশি সময় লাগলো না। এলাকাটা মৌসুমী হাওয়ার বাইরে, তাই এখানে কখনো বৃষ্টি হয় না, যথেষ্ট উঁচু নয় বলেও বরফ পড়ে না, আশপাশে নদী বা ঝর্ণা নেই বলে ধোয়া মোছার জন্য জলের বাজে খরচ কোথাও ওঠে না। অতএব সিকান্দর শাহী বাজিরাজ থেকে আরম্ভ করে পরশুদিনের আন্ত বেড়ার পাল যে সব অবদান রেখে গিয়েছে, তার স্থলভাগ মাঝে মাঝে সাফ করা হয়েছে বটে, কিন্তু শুকনো গন্ধ সর্বত্র এমনি স্থিরবিত হয়ে আছে। ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া অসম্ভব। মানে এতটা গন্ধ, এখানে গন্ধের বিবরণটা দিতেছে। এবার বলতে চাই সূচিবদ্ধ অন্ধকার দেখেছে, এই প্রথম সূচিবদ্ধ দুর্গন্ধ শুকলাম। সূচিবদ্ধ অন্ধকার দেখেছি কিন্তু সূচিবদ্ধ দুর্গন্ধ তো দেখি না, কিন্তু এবার প্রথম সূচিবদ্ধ দুর্গন্ধটা শুধলাম। এমন অন্ধকার দেখেছি যেখানে সূচও ডুববে না, কিন্তু এবার এমন অন্ধ পেলাম যেটা এতটাই তীব্র ঘন মনে হচ্ছে সূচ দিয়ে পুড়ে ঢুকানো যাবে। ভোরবেলা ঘুম ভাঙলো আজান শুনে। লেখকের কিভাবে ঘুম ভাঙলো আজান শুনে। নামাজ পড়ালেন বুখারার এক পুস্তিন সদাগর। পুস্তিন মানে আমরা আগে পড়ছি যে কোট, চামড়ার জামা বা কোট। আর বুখারা মানে হচ্ছে উজবেকিস্তানের 5ম বৃহৎ শহর, উজবেকিস্তানের। ওখানে সদাগর নামাজটা পড়ালেন, উৎকৃষ্ট আরবি উচ্চারণ। কোন নামাজ পড়িয়েছেন? ভোরবেলার, অর্থাৎ ফজরের নামাজটা পড়িয়েছেন। দেখো এই কোন নামাজটা পড়েছে? ফজরের নামাজ। এবার বলতেছে যে লেখক শুনে বিস্ময় মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে। সে খুবই বিস্ময় হয়ে গেলেন, আশ্চর্য হলেন, এত ভালো তেলাওয়াত কিভাবে টিকে আছে তুর্কিস্তানে। বেতারওয়ালাকে জিজ্ঞাসা করাতে তিনি বলেন, আপনি নিজেই জিজ্ঞেস করুন না। আমি বললাম, কিছু যদি মনে করেন। আমার এই সংকোচ। তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলাম খাস প্রাচ্য দেশে অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধা নেই। তখন বেতারওয়ালা খুব আশ্চর্য হলেন যে আপনি জিজ্ঞাসা করলে তো কোনো সমস্যা নেই। পরে জানলাম যার সম্বন্ধে কৌতূহল দেখানো হয় সে তাতে বরঞ্চ খুশি হয়, অর্থাৎ আমি যে শুদ্ধের তেলাওয়াত নিয়ে প্রশ্ন করি তবে সে বড় খুশি হবে। মোটরে বসে তারই খেয়ে প্রসঙ্গ তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতার জমা খরচা নিতে লাগলো। আর অল্প কিছু তোমরা দেখো, যেগুলো আমাদের হচ্ছে দুর্বোধ্য শব্দগুলার অর্থ দেওয়া আছে সেগুলো তোমরা নোট করে রাখো। এরপরে চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হওয়ার প্রথম পরশ পেলাম, অর্থাৎ লেখক জালালাবাদের সিন্ধু পরিবেশ সম্পর্কে আলোচ্য উক্তিটি করেছেন। এখানে জালালাবাদের কোমল রূপ প্রকাশিত হয়েছে। খুলে দেখি সামনের সবুজ উপত্যকা, অর্থাৎ পাহাড়ের মাঝে অবস্থিত নির্মভূমি এলাকা। রাস্তার দুদিকে ফসল ক্ষেত। সর্দার যে পরিচয় করিয়ে দিয়ে বললেন, এটাই হচ্ছে জালালাবাদ। এখন দুদিকে সবুজ আর লোকজনের ঘরবাড়ি। সামান্য একটি নদী ক্ষুদ্রতম সুযোগ পেলে এই যে কি মোহন সবুজের লীলা খেলা দেখাতে পারে। কৃষিকাজে নদীর গুরুত্ব জালালাবাদে তার অতি মধুর তসবির, অর্থাৎ অতি মধুর ছবি।
লীলা খেলা দেখাতে পারে জালালাবাদে তার অতি মধুর তসবির। অর্থাৎ কৃষিকাজে নদীর গুরুত্বটা ছবিটা অতি মধুর। এমনকি যে দু চারটে পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের চেহারাও যেন সীমান্তে পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হলো। লক্ষ্য করলাম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদামি নিন্দা করে, তার ওই ভোজি খেতে কাজ করে অন্য দেশের মেয়েদের মতো। অর্থাৎ পাঠানদের কথা বলা হয়েছে। পাঠান যারা একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, আফগানিস্তানেরও পাকিস্তানেরও। এরা এখানে আসতে হচ্ছে বেপরদা মহিলাদের দোষ বর্ণনা করে, আর তাদের বৌঝিরাই খেতে কাজ করে। মুখ তুলে বাসের দিকে তাকাতেও তাদের আপত্তি নেই। বেতারকর্তাকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা কোনো দেশে গরিব মেয়ে পর্দা মানে না, অন্তত আপন গায়ে মানে না। কোন গায়ে মানে না? আপন গায়ে কারা মানে না? গরিব মেয়েরা পর্দা মানে না। তোমরা এখানে আন্ডারলাইন করে রাখো। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনোই পর্দা মেনে ভদ্রলোক হবার চেষ্টা করে, কখনো কাজকর্মের অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজও বজায় রাখে। কারা? মধ্যবিত্তরা। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণ করতে গিয়ে শহরে গরিব মেয়েরা গিয়ে। আমি জিজ্ঞাসা করলাম, আরবের বেদুইন মেয়েরা ওদের সম্বন্ধে জানতে চাইলো। তিনি বললেন, আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চড়াতে দেখেছি, আরবের বেদুইন মেয়েদেরকেও। গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকলো। কাবুলিরা সব বাজে পেট থেকে বেরিয়ে 1 মিনিটের ভেতর অন্তর্ধান। কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না, বাস ছাড়বে কখন? আমার তো প্রথম যাত্রা, তাই সর্দারজিকে শুধালাম, বাস আবার ছাড়বে কখন? আবার জিজ্ঞেস করলো। সর্দারজি বললো, আবার যখন সবাই জড়ো হবে। জিজ্ঞেস করলাম, সে কবে? সর্দারজি যেন এক বিরক্তি হয়ে বললেন, আমি তার কি জানি। যখন জিজ্ঞাসা করলো বাস ছাড়বে কখন, তখন তিনি কি বলেছে, আমি তার কি জানি। সবাই খেয়ে দিয়ে ফিরে আসবে যখন তখন তখন বাস ছাড়া হবে। বেতরকর্তা বললেন, ঠায় দাঁড়িয়ে করছেন কি, আসুন আমার সঙ্গে। আমি শুধালাম, আর সব গেল কোথায়? শুধালাম মানে জিজ্ঞেস করলাম, সবাই কোথায় গেল, ফিরবে বা কখন? বেতারকর্তাকে লেখক জিজ্ঞাসা করতে চান। তিনি বললেন, ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? আপনি তো ওদের জানমালের জিম্মাদার নয়। আমি বললাম, তা তো নয়, কিন্তু যেরকম ভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হলো, তাতে তো মনে হলো যে ওরা শিগগিরই ফিরবে আজ সন্ধ্যায়। তাহলে কাবুল পৌঁছবো কি করে? বেতারকর্তা বলেন, সে আশার শিকে তুলে রাখুন। অর্থাৎ নির্দিষ্ট সময় কাবুলে যাওয়ার সম্ভাবনা না বোঝাতে তিনি বলেছেন, শিখিয়ে তুলে রাখুন, যে সন্ধ্যায় কাবুল যে আপনি পৌঁছানোর আশা করতেছেন সেটা ছেড়ে দিন আপনি। এদের তো কাবুল পৌঁছাবার কোনো ভাড়া নেই। বাদ যখন ছিল না তখন ওরা কাবুল পৌঁছাতো 15 দিনে, এখন 4 দিন লাগলেও তাদের আপত্তি নেই। অর্থাৎ ওদের 2-1 দিন লেট করার বিনিময়ে যদি 4 দিন লাগে তাও আপত্তি নেই। জালালাবাদে তত্ত্বলাশ করবে, খাবে দাবে, তারপর ফিরে আসবে। লেখককে বলতেছে বেতারকর্তা। মোটর ছাড়লো অনেক বেলায়, কাজে ভেলাবেলি কাবুল পৌঁছাবার আর কোনো ভরসাই রইল না। অর্থাৎ সন্ধ্যার ভিতরে কাবুল পৌঁছাবার কোনো ভরসা তাদের রইল না। মোটর দেরি করে ছাড়লো। পেশোয়ার থেকে জালালাবাদ 100 মাইল। তোমরা এটা আন্ডারলাইন করে রাখো, পেশোয়ার থেকে জালালাবাদ কত? 100 মাইল। আবার জালালাবাদ থেকে কাবুল আরও 100 মাইল। শাস্ত্রে লেখে যে সকালে পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছবে, এখানে সকালে হবে। পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তখনও বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকে। কাবুলগামী পরিবহন ব্যবস্থা সম্পর্কে আলোচ্য উক্তিটা করেছেন। পরে জানলাম একমাত্র মেলবাস ছাড়া আর কেউ শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না, একমাত্র মেলবাসে চলে। সন্ধ্যা কাটলো নালার পাড়ে, নার্গিস বনের এক পাশে, চিনার মর্মের মাঝখানে। সূর্যাস্তের শেষ আবাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পরে ডাক বাংলোর খানাস নামা আহার দিয়ে গেল। খেয়ে দিয়ে সেখানে 4 পায়ে আনিয়ে শুয়ে পড়লাম। শেষ রাত্রে ঘুম বাংলো অপূর্ব মাধুরীর মাঝখানে। হঠাৎ শুনি নিকান্ত কানের পাশে জলের কুলকুল শব্দ, আর আমার সর্বদেহ জুড়ে নাকমুখ চাপিয়ে কোনো এক অজানা সুন্দরীর মধুর নিঃশ্বাস। শেষ রাতে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে তখন যেমন নদীর কুলকুল শব্দে ঘুম ভেঙে যায়, জানালার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেরকম তন্দা টুটে যায়, এখানে তাই হলো। কিন্তু দুয়ে মিলে গিয়ে এ সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এখানে সৌরভ সোহাগ জীবনে আর কখনো পাইনি। সে আদা আলো অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলা শুকনো নালা জলে ভরে গিয়ে 2 কোলে চাপিয়ে নার্গিসের পা দিয়ে ছুটে চলছে। বুঝলাম নালার উজানে দিনের বেলায় কাঠ দিয়ে জল বন্ধ করা হয়েছিল। ভোরের অজানার সময় নিমলার বাগানে পালা বাঁধ খুলে দিতে নালা চাপিয়ে জল ছুটেছে, তার উপরে সে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে। এর গান ওর সৌরভ মিশে গিয়েছে।
এরপরে লেখক বলতেছে, আর যে চিনারের পথপ্রান্তে উভয়ের সঙ্গীতের সৌরভ উচ্ছ্বাসিত হয়ে উঠেছে, সে তার মাথা তুলিয়ে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। দেখতে না দেখতে চেনার সোনার মুকুট পরে নিল, পদপ্রান্তে পুষ্পবনের গন্ধ ধূপে বৈতালিক মুখরিত হয়ে উঠল। এদিন আজি কোনো ঘরে গো, খুলে দিল দ্বার, আজি প্রভাতে সূর্য ওঠা সফল হলো কার। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা তিনি ছড়া পড়লেন। অর্থ হলো, আজ কোন ঘরে সকালে সূর্য ওঠার দ্বার খুলে গেল, কার জন্য আজ প্রভাতের সূর্য সফল হলো। ভোরের নামাজের শেষ হতে সর্দারজি ব্যাপ বাজাতে আরম্ভ করলেন। বাপ গতিক দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন আজ সন্ধ্যায় যে করে হোক কাবুল পৌঁছাবেন। অর্থাৎ এখানেই শেষ। তারা কাবুল পৌঁছানোর উদ্দেশ্যে আবার সর্দারজি ব্যাপ বাজাতে শুরু করলো, ড্রাইভার গাড়ির ব্যাপ বাজাতে শুরু করলো। তো আর লেখক সৈয়দ মোস্তফা আলী ভেবে নিলেন যে আজকে আমরা আবার সন্ধ্যায় কোথায় পৌঁছেছে, কাবুলে পৌঁছাবে। এ ছিল লেখকের খুবই সুন্দর একটা ভ্রমণ কাহিনী। তিনি এখানে আফগানিস্তান পরিবেশ পরিস্থিতি জীবনযাত্রা নিয়ে এসেছেন, ভিনদেশি মানুষের ব্যক্তিত্বের বৈচিত্র্য, নানা দেশ সংস্কৃতি ঐতিহ্য নিয়ে এসেছেন। ভারতবর্ষে যে ইংরেজ শাসন ছিল সেটাকেও তিনি খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। পাঠ পরিচিতিটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। পাঠ পরিচিতি তোমাদের বই প্রয়োজন হবে না, আমাদের যদি আমাদের কে যদি ফলো করো। তোমাদের জন্য এর চাইতেও বড় একটা সারপ্রাইজ আছে। তোমাদের এই বাংলার পুরো একটা প্লে লিস্ট আসতে যাচ্ছে। তোমরা আমাদের ইজি পড়ালেখা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো নোটস পাওয়ার জন্য। এরপরে আমাদের ফেসবুক পেজে তোমরা ফলো করে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমরা বিশাল বড় একটা সারপ্রাইজ পাবে আমাদের জন্য। আর আজকের এই ক্লাসটি করেই যারা আমাদের এই দুর্বোধ্য শব্দগুলার নোট করবা, এরপরে হচ্ছে লাইন বাই লাইনের যে ব্যাখ্যা সেগুলোর একটা নোট করে আমাদেরকে কমেন্ট বক্সে ছবি পাঠিয়ে দিবা। তোমাদের জন্য হচ্ছে একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে তোমাদের জন্য একেবারে সিক্রেট একটা দুর্দান্ত বাংলার ক্লাস তোমাদেরকে উপহার দেওয়া হবে, তোমাদের ইমেইলে চলে যাবে। তো আজকে এই পর্যন্ত থাকুক তোমাদের গন্তব্যে কাবুল। তোমাদের জন্য শুভকামনা। তোমরা হচ্ছে যদি ভালো করে পড়ো তাহলে গোল্ডেন এ প্লাস তোমরা পাবা আমাদের জার্নির সাথে যদি থাকো। এরপরে তোমাদের অ্যাডমিশনের চিন্তা একেবারেই মাথা থেকে দূর হয়ে যাবে। আমরা যে দিক নির্দেশনামূলক দিব, এরপরে আমাদের যে স্লাইডগুলো দিব সেগুলো থেকে যদি তোমরা পড়তে পারো, তাহলে আমি একেবারে তোমাকে চোখ বন্ধ করে বলতে পারি যে অনলাইনে যে ক্লাসগুলো থাকে এর চাইতে আমরা চেষ্টা করতেছি যে একেবারে ব্যতিক্রম খুবই একটা সেরা ফলাফলের জন্য দুর্দান্ত একটা ক্লাসের ব্যবস্থা করতে আমরা যাচ্ছি। আল্লাহ হাফেজ। সকলকে জানাই ইজি পড়ালেখা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, এবং আমি তোমাদের আফনান ভাইয়া আমার পক্ষ থেকেও তোমরা যারা আজকে এই ক্লাসটি করেছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর অপেক্ষায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।